আমি মোহাম্মদ আবদুল্লাহ ইস্তাকিম। তো আজকে আমার আলোচনার বিষয় জাকাত এবং সুদের উপরে। অর্থাৎ আমরা আপাত দৃষ্টিতে দেখি জাকাত সম্পদ কমায় এবং সুদ সম্পদ বাড়ায়, কিন্তু আসলে তো জাকাত সম্পদ বৃদ্ধি করে এবং সুদের মাধ্যমে সম্পদ হ্রাস পায়। তো আমরা যেহেতু আপাত দৃষ্টিতে যেটা যেটা দেখি কিন্তু বাস্তবে তার উল্টা হয়, তো এটা আসলে কিভাবে হয় সেটা আমি সামান্য একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এটা আরও অনেকভাবে ব্যাখ্যা করা যায়, আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো মূল আলোচনায় আসি। জাকাত দিলে সম্পদ বাড়ে, সুদ সম্পদ কমায়, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখি জাকাত সম্পদ কমায় কিন্তু সুদ সম্পদ বাড়ায়। এটা আমরা আপাত দৃষ্টিতে দেখি। তো জাকাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিসাব সম্পদের মালিক হওয়া এবং জাকাতের যে 8টা খাত আছে সে 8টা খাতে জাকাত বন্টন করা। তো সেগুলো বিষয়ে আমি এখন আলোচনায় যাচ্ছি না। আমি ধরলাম নিসাব সম্পদের মালিক একজন ব্যক্তি, তার জন্য জাকাত হলো তার মোট সম্পদের 2.5%, তার জন্য জাকাত ফরজ। জাকাত একটা ফরজ বিধান। আর সুদের ক্ষেত্রে আমরা দেখি, ধরলাম কোনো ব্যক্তির যে পরিমাণ টাকায় থাক সে ব্যাংকে রাখলে সে একটা সুদ পায়, যদিও বর্তমানে 5%-এর নিচে কেউ সুদ দেয় না ব্যাংকে। আমি ধরলাম 2.5%, আমার হিসাবের সুবিধার্থে আমি ধরলাম 2.5% সুদ একজন পাই মূলধনের উপরে। তো এই জাকাতটা যে 2.5% দেওয়া হয় সেটা যায় কার কাছে? এটা যায় 8টা খাতের ভিতরে। তো আমি 8টা খাত বিস্তারিত আলোচনা করতেছি না এখন। 8টা খাতের মধ্যে একটা খাত ধরে আমি আলোচনা করব, আলোচনার সুবিধার্থে আমার, বা আলোচনা সংক্ষিপ্ত করার জন্য আমি একটা খাত নিয়ে আলোচনা করব। তো ধরলাম সেটা জাকাতের 8টা খাতের মধ্যে যেমন দরিদ্র আছে, অর্থাৎ ফুকারা বা ফকির, দুই হলো মাসাকিন বা মিসকিন, এরকম মুআল্লাফাতিল কুলুব, ঋণগ্রস্ত, মুসাফির, এরকম 8টা খাত আছে। তো আমি বিস্তারিত আলোচনা ওইদিকে যাচ্ছি না। আমি ফুকারা অর্থাৎ মিসকিন বা দরিদ্র ব্যক্তি, এক কথায় আমি দরিদ্র ব্যক্তি নিয়ে আলোচনা করতেছি। এটা জাকাতের একটা খাত, দরিদ্র ব্যক্তি। তো ধরলাম 2.5% জাকাতটা মূলধনের মালিকের কাছ থেকে দরিদ্র ব্যক্তির কাছে ট্রান্সফার হয়। আর সুদটা হয় কি, ওই মূলধনের মালিক যে আছে তার সম্পদে আরও বৃদ্ধি হয়। আরও সুবিধার জন্য আমরা একটা উদাহরণ আনতে পারি এখানে। ধরলাম একজন ব্যক্তির কাছে 10 লক্ষ টাকা আছে। 10 লক্ষ টাকা ধরলাম একজন ব্যক্তির কাছে আছে। তাহলে এটা যদি জাকাত ভিত্তিকভাবে বন্টিত হয়, তাহলে তার 10 লক্ষ টাকার উপরে জাকাত আসবে। আর 10 লক্ষর 2.5% হারে 25,000 টাকা। অর্থাৎ সে 10 লক্ষর উপর 25,000 টাকা জাকাত আদায় করবে। অবশ্যই 10 লক্ষ টাকা নিসাব সম্পদের মধ্যে হতে হবে, যেহেতু এখন বর্তমান বাজারে 10 লক্ষ টাকা নিসাবের মধ্যে পড়ে, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে মুদ্রাস্ফীতি এমন হতে পারে যে 10 লক্ষ টাকা নিসাবের মধ্যে পড়লো না। সেক্ষেত্রে অবশ্যই নিসাবটা গুরুত্বপূর্ণ। নিসাবটা নির্ভর করবে তৎকালীন বাজার দরের উপরে, অর্থাৎ তৎকালীন স্বর্ণ রৌপ্যর দামের উপর জাকাত নির্ভর করবে। তো যাই হোক, ওইদিকে আলোচনা। তো 10 লক্ষ টাকায় আমার জাকাত দাঁড়ালো 25,000 টাকা। তো 10 লক্ষ টাকার 2.5% হারে 25,000 টাকা হয়। আর সুদও যদি 2.5% হয়, সেক্ষেত্রেও 10 লক্ষ টাকায় 25,000 টাকা সুদ হয়, কিন্তু বন্টনের ক্ষেত্রে পার্থক্য আছে। আমি এখানে আগে লিখে নিই। 10 লক্ষ টাকায় সুদও হয় 2.5% যদি সুদের হার হয় বার্ষিক, তাহলে বার্ষিক। আর জাকাতের হিসাবটা অবশ্যই বাৎসরিক হতে হবে, অর্থাৎ 1 বছরে তার কাছে এই সম্পদটা থাকতে হবে জাকাতের ক্ষেত্রে। তো এখন বন্টনটা কিভাবে হয়? এখানেই জাকাত এবং সুদের ভিতরে পার্থক্য হয়ে যায়। বন্টনটা দেখা যায় যে জাকাত যার 10 লক্ষ টাকা আছে সেই 25,000 টাকা জাকাতের 8টা খাতের মধ্যে বন্টন করে। এতে তার আপাত দৃষ্টিতে সম্পদ 10 লক্ষ থেকে কমে যায়। আপাত দৃষ্টিতে আমি বলতেছি, পরে বিস্তারিত আলোচনা করতেছি। আর এক্ষেত্রে 25,000 টাকাটা তার এই 10 লাখের সাথে অ্যাড হয়, অর্থাৎ তার টাকা আরও বৃদ্ধি পায় আপাত দৃষ্টিতে। তো এই 25,000 টাকাটা সমাজের মধ্যেই থাকে, কিন্তু এটা হাত বদল হয়, অর্থাৎ হস্তান্তরিত হয়। এটা ধনী ব্যক্তির কাছ থেকে নিসাবের ভিতরকার ধরলাম দরিদ্র ব্যক্তির কাছে যায়, কিন্তু এখানে সে আরও অতিরিক্ত টাকা পায় এবং তার মূলধন বৃদ্ধি পায় সুদের ক্ষেত্রে। তখন জাকাতের ক্ষেত্রে তার কাছে জাকাত প্রদানের পর কত টাকা থাকে সেটা আমি যদি হিসাব করি, তাহলে তার কাছে থাকে 9,75,000 টাকা। যে জাকাত দিল তার কাছে 1 বছর পর 25,000 টাকা জাকাত দেওয়ার পর তার কাছে থাকবে 9,75,000
৭৫,০০০ টাকা। আর যে ব্যক্তি সুদ নিল তার কাছে মূলধনটা দাঁড়াবে ১০,৭৫,০০০ টাকা। অর্থাৎ তার সম্পদ ২৫,০০০ বৃদ্ধি পেল আর সম্পদ কমে গেল আপাত দৃষ্টিতে। এখন আমি যদি অন্য দিক থেকে চিন্তা করি বা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে দেখা যায় যে আমাদের ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, যেটা বিভিন্ন অর্থনীতিবিদ কর্তৃক স্বীকৃত, সেটার আলোকে যদি বলি, ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা হচ্ছে যে একটা ব্যক্তি যখন উৎপাদন শুরু করে তার একটা কাম্য উৎপাদনের পরিমাণ আছে, অর্থাৎ একটা পরিমাণ পর্যন্ত সে ভালো উৎপাদন করতে পারে, কিন্তু একটা সময়ের পরে অর্থাৎ ওই কাম্য উৎপাদন বিন্দুটা পার হওয়ার পরে তার উৎপাদন খরচ বৃদ্ধি পায়, অর্থাৎ উৎপাদন কম হয়, তুলনামূলক কম হয়। তে যার কাছে ১০ লক্ষ টাকা আছে তার কাছে কাম্য উৎপাদন দেখা যাচ্ছে সে ৮ লক্ষ টাকায় কাম্য উৎপাদন করতে পারে। আর তার যেহেতু ১০ লক্ষ টাকা আছে সেক্ষেত্রে তার ২ লক্ষ টাকার উৎপাদন একটু কম হয় তুলনামূলক হারে। তে এক্ষেত্রে কিন্তু তার উৎপাদন কমের হার ৯,৭৫,০০০, অর্থাৎ ১,৭৫,০০০ উৎপাদন সে কম, মানে একটু কম হারে হয়, কমে না, কম হারে হয়, মানে বাড়ে ঠিকই, কিন্তু ৮ লক্ষ টাকার যেরকম বাড়ে তার চাইতে ১,৭৫,০০০ একটু কম বাড়ে, যেটা আগে ২ লক্ষ ছিল। আর এক্ষেত্রে তার ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা আরও বেশি কার্যকর হয় যে সুদ নেয় তার ক্ষেত্রে ২,২৫,০০০ টাকা তার উৎপাদন কম হয়, তুলনামূলক যা হওয়ার কথা তার চাইতে কম হয়। এটা আমি যদি কাম্য উৎপাদনের মাধ্যমে আমি এটা বলতেছি বা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তো এখন যখন ২৫,০০০ টাকাটা অন্য একজনের হাতে চলে গেল বা হস্তান্তরিত হলো, সেক্ষেত্রে কিন্তু তার প্রথম দিকে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমবর্ধমান হারে উৎপাদন বাড়ে, তারপর একটা স্থির হারে বাড়ে একটা পর্যায়ে, এবং কাম্য উৎপাদনের পর উৎপাদন একটা নির্দিষ্ট হারে কম হারে বাড়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট হারে কমে না, একটা নির্দিষ্ট হারে কম বাড়ে। তো প্রথম দিকে তার ক্রমহ্রাসমান উৎপাদন বিধির কার্যকর হবে না, যার ২৫,০০০ টাকা আছে প্রথম দিকে তার ক্রমবর্ধমান উৎপাদন বিধিটা কার্যকর হবে। অর্থাৎ তার ২৫,০০০ টাকায় প্রথম ব্যক্তি, ধরে এটা এ ব্যক্তি জাকাত দিল আর বি ব্যক্তি জাকাত গ্রহণ করলো, তাহলে এ ব্যক্তির ক্ষেত্রে যে উৎপাদনটা হতো ২৫,০০০-এ, বি ব্যক্তির ক্ষেত্রে তো ২৫,০০০-এ তার উৎপাদনটা বেশি হবে তুলনামূলক। আর অনুরূপভাবে এর ক্ষেত্রে উৎপাদনটা কাম্য উৎপাদনের অতিরিক্ত ২,২৫,০০০ হলো। এখন সামাজিকভাবে উৎপাদন তো বাড়লো, ধরলাম সে একটা এখান ২৫,০০০ টাকা দিয়ে সে একটা ইনভেস্ট করলো বা একটা কাজে সে বিনিয়োগ করলো, বিনিয়োগ করার পর লাভও হতে পারে, লসও হতে পারে। তো সে বিনিয়োগ করার পর ধরলাম সে ২৫,০০০ টাকা দিয়ে কয়েকটা ছাগল কিনলো। এখন ছাগল তো মারাও যাইতে পারে, এটা আলাদা বিষয়, মারা যাইতেই পারে। ধরলাম ২৫,০০০ টাকা দিয়ে সে ৫টা ছাগল কিনছে, ৫টা ছাগলের মধ্যে একটা মারা গেছে, ৪টা বেঁচে আছে। তাহলে তার ৫,০০০ টাকা ক্ষতি হলেও তার ছাগলটা লালন পালন করতে গিয়ে দেখা যাবে ছাগল থেকে বাচ্চা হবে, বা এভাবে তার ক্ষতিটা উঠে আসবে এক সময়। কিন্তু সে কিন্তু কর্মক্ষম হলো, তার কাছে যদি ২৫,০০০ টাকা না থাকতো সে কিন্তু ছাগল কিনতে পারতো না, সে এমন একটা সামর্থ্য তার এমন কম ছিল, সেই কারণে সে জাকাতের যোগ্য হয়েছে যে সে একটা ছাগল কিনেও ব্যবসা করতে পারতো না, কিন্তু সেক্ষেত্রে সে জাকাত পাওয়ার পরে সে ব্যবসা করতে পারতেছে। আর এ ব্যক্তির ক্ষেত্রেও ঝুঁকি আছে, এর ক্ষেত্রে ঝুঁকিটা বেশি। আর বললাম ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা অনেক অর্থনীতিবিদ দ্বারা স্বীকৃত এবং এটা গুরুত্বপূর্ণ একটা বিধি অর্থনীতির। তো যাই হোক, আমি ওই দিকে না যাই, আমি যেটুকু দরকার সেটুকুই আনতেছি আলোচনায়। তো বি ব্যক্তির ক্ষেত্রে সে আস্তে আস্তে কর্মক্ষম হলো, সে ভিক্ষাবৃত্তি বা ছিনতাই কার্যে জড়িত হলো না, সে একটা কাজের ভিতরে থাকলো, তার একটা কর্মসংস্থান হলো, সামাজিকভাবে লাভবান হলো সমাজ। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ সমাজ লাভবান হলো মানলাম, সব যুক্তিতে মানলাম সমাজ লাভবান হলো, কিন্তু এই যে এ ব্যক্তি যে ২৫,০০০ টাকা জাকাত দিল তার কি হবে? তার তো সম্পদ বাড়তেছে না, তার তো বরঞ্চ কমলো, তার তো লাভ হলো না। সমাজের লাভ হলো বুঝলাম, তার তো লাভ হলো না। হ্যাঁ, তারও লাভ হয়েছে। কিভাবে লাভ হয়েছে সেটা আমি এখন দেখানোর চেষ্টা করি। এখন
এই ব্যক্তির ক্ষেত্রে সে যে সুদ নিল সে 10,25,000 টাকার উৎপাদন করলো, কিন্তু সমাজে তো সম্পদ সীমাবদ্ধ, আমরা জানি সম্পদ সীমাবদ্ধ, অর্থাৎ সম্পদের পরিবর্তন হয় কিন্তু সম্পদ একটা সীমাবদ্ধ, বা মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমাবদ্ধ। তো সম্পদটা শুধু হাত বদল হয় বা রূপান্তর হয়। তো যেহেতু সে 10 লক্ষের উপরে 25,000 পেয়েছে, অর্থাৎ সমাজের কোনো না কোনো কারো কাছ থেকেই তো পেয়েছে, সেক্ষেত্রে সে যে উৎপাদন করলো তার পণ্যটার ক্রয় ক্ষমতার সমাজে 25,000 টাকার ক্রয় ক্ষমতা কমে গেল, অর্থাৎ যে যার কাছে 25,000 টাকা ছিল, যে তার কাছ থেকে সে পেল, তার ক্রয় ক্ষমতা কমে গেল। আর এক্ষেত্রে উল্টা হলো, জাকাতের ক্ষেত্রে ক্রয় ক্ষমতাটা বৃদ্ধি পেল। এখন আমি ক্রয় ক্ষমতা নিয়ে আলোচনা করতেছি। ক্রয় ক্ষমতা, তো যার ক্রয় ক্ষমতা, সমাজের ক্রয় ক্ষমতা যখন কমে যায়, তখন কিন্তু সে যে পণ্যটা উৎপাদন করলো সেই পণ্যটার কিন্তু বিক্রয়ের হার কমে যায়। কারণ মানুষ যদি কম কেনে বা কেনার ক্ষমতা কম থাকে, তাহলে তো সে চাইলেও বেশি কিনতে পারবে না। আর যখনই অবিক্রিত পণ্য তৈরি হয় বা পণ্য অবিক্রিত থাকে, তখন কিন্তু সেই পণ্যের উপরে খরচ বৃদ্ধি পায়, অর্থাৎ তার উৎপাদন খরচটা একটা আসেই, তারপরে আবার সেই পণ্যটা অবিক্রিত থাকাতে সেটা আবার রিফাইন করে বাজারে ছাড়ার ক্ষেত্রে আরও কিছু খরচ হয়, অর্থাৎ তার উৎপাদন খরচটা বৃদ্ধি পেয়ে যায় পণ্য অবিক্রিত থাকলে। এতে লোকসানের পরিমাণও, লোকসান না হলেও লাভের পরিমাণ কমে, অনেক ক্ষেত্রে লোকসানও হয়। যেমন 1930-এর মহামন্দা আমরা বলতে পারি, আমেরিকাতে বিশাল অবিকৃত পণ্যের মজুদ গড়ে উঠল। তাদের নীতি ছিল যে যার মূলধন থাকবে সে জাকাত পাবে, তাদের নীতি ছিল যে মূলধন পাবে সে, যে মূলধন জমা করতে পারবে সে সুদ পাবে। তো সেই সূত্রে তারা সুদ এমনভাবে শুরু করলো যে তারা শ্রমিকের মজুরিও কাটতে শুরু করলো, যে শ্রমিকের মজুরি থেকে তারা বিনিয়োগ শুরু করলো। শেষমেশ দেখা গেল অবিকৃত পণ্যের এক বিশাল মজুদ তৈরি হলো এবং আমেরিকাতে একটা মহামন্দার সৃষ্টি হলো, যেটা 1930 সালে হয়েছিল। তারপরে লর্ড জেমস কেন্স তিনি সামষ্টিক অর্থনীতি আনলেও, তিনি সুদের ক্ষেত্রে বাধ্যবাধকতাটা অনেকটা কমিয়ে আনলেও একদম সুদটাকে না করেননি, কিন্তু তিনি কমিয়ে এনেছেন। কিন্তু আসলে তো সুদটা ক্ষতিকর সমাজের জন্য। সেই ক্ষতিকর দিকটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি, যে অবিকৃত পণ্য যেটা, সেই অবিকৃত পণ্যের পরিমাণ সুদ হলে বৃদ্ধি পায়, সুদের মাধ্যমে। কিন্তু যখন ক্রয় ক্ষমতা তৈরি হলো বা এই হাত বদল সম্পদ হস্তান্তরিত হওয়ার পরে, অর্থাৎ এ ব্যক্তির কাছ থেকে কিছু সম্পদ বি ব্যক্তির কাছে আসলো কোনো শর্ত ত্যাগ ছাড়াই, অর্থাৎ বি ব্যক্তির কোনো কার্য ছাড়াই সে এ ব্যক্তির কাছ থেকে 25,000 টাকা পেল জাকাত হিসেবে, যেহেতু বি ব্যক্তি জাকাতের 8টা খাতের মধ্যে পড়েছে আমি ধরে নিলাম, একটা খাত দরিদ্র হিসেবে আমি বিবেচনা করতেছি, এক্ষেত্রে সমাজের ক্রয় ক্ষমতাটা বৃদ্ধি পেল জাকাতের কারণে। আর সুদের কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেল। তাহলে এ যে উৎপাদনটা করতো, তার এই 25,000 টাকার পণ্য কিন্তু আবার বেশি বিক্রি হবে। সে 10 লক্ষ টাকায় যে পণ্যটা উৎপাদন করতো, ধরি সে 10 লক্ষ টাকায় 100 একক পণ্য উৎপাদন করতো, যে পণ্যই হোক 100 একক উৎপাদন করতো, তার এই 100 এককের দাম তাহলে দাঁড়াবে প্রায়, একটা পণ্যের পিছনে তার, ধরলাম 10 লক্ষ টাকায় সে 100টা পণ্য উৎপাদন করতো, তাহলে সে 10,000 টাকা একটা পণ্যের পিছনে তার আয় ব্যয় খরচ সহ তার দাম নির্ধারিত হতো 10,000 টাকা। এখন সে 9,75,000 টাকার পণ্য উৎপাদন করে, কিন্তু তার দেখা যাচ্ছে আগে অবিকৃত পণ্য ছিল 20 একক, কিন্তু এখন কিন্তু অবিকৃত পণ্যের পরিমাণটা কমে যাবে, বা অবিকৃত পণ্য যদি 30 একক থাকতো, এখন কিন্তু অবিকৃত পণ্যের পরিমাণটা কমে যাবে, তার পণ্যগুলো ম্যাক্সিমামে বিক্রয় হয়ে যাবে। কারণ সমাজের ক্রয় ক্ষমতা সৃষ্টি হয়েছে, তার সম্পদটা হাত বদলের মাধ্যমে ক্রয় ক্ষমতা সৃষ্টি হয়েছে। তাহলে কিন্তু তার ওই রিপেয়ারিং খরচটা থাকতেছে না, অর্থাৎ সে যে উৎপাদন করছে উৎপাদনটা রিপেয়ারিং খরচ কমে যাচ্ছে, আবার সে লাভবানও হচ্ছে। একজন তো শুধু তার খরচ দ্বারা উৎপাদন তোলে না, বা খরচ দ্বারা শুধু দাম নির্ধারণ করে না, তার কিছু লাভও সে দামের মধ্যে রাখে, অর্থাৎ সে যে উৎপাদন করলো তার কিছু লাভ তো থাকবে উৎপাদনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু তার লোকসানের পরিমাণ কম হলো, আর লোকসানের পরিমাণ কম হওয়া মানে কিন্তু তার সম্পদ আসলে বাড়ছে, কারণ লোকসান হলে সম্পদ কমে যায়, কিন্তু তার লোকসানের পরিমাণটা কমলো। এইভাবে সামাজিক ক্রয় ক্ষমতা সৃষ্টির মাধ্যমে কিন্তু এ ব্যক্তিও লাভবান হলো। হয়তো আপাত দৃষ্টিতে তাদের সম্পদ বাড়তেছে না, কিন্তু তার লস তো কমতেছে। অর্থাৎ হ্যাঁ, ব্যবসায় লাভ লস হয়, সবসময় যে লস এইভাবে কমবে সেটা না, কিন্তু আপাত দৃষ্টিতে যদি সব কিছু স্থির থাকে, তারপরেও আমরা দেখতেছি জাকাতে সম্পদ বৃদ্ধি পাচ্ছে।
যদি লাভ হয় ব্যবসাতে সে তো আরও ভালো কথা। কিন্তু সুদের ক্ষেত্রে যদি লাভ হয় কিন্তু সম্পদ আপাত দৃষ্টিতে বাড়লেও তার অবিকৃত পণ্যের মজুদ তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং এক্ষেত্রে তার বড় ধরনের একটা লোকসান হওয়ার সম্ভাবনা আছে। এবং যেহেতু এটা প্রমাণিত একবার ঘটেছে এরকম আমেরিকাতে 1930 সালে, বা যুগে যুগে এরকম ঘটে, যুগে যুগে অবশ্যই যখন মানুষ মানে আয় বন্টনে বৈষম্য তৈরি করে তখন অর্থনীতিকে একটা ধস আসে, হোক সেটা ছোট হোক সেটা বড়। বড় হলে আমরা সবাই জানতে পারি, যেমন আমেরিকারটা আমরা জানতে পেরেছি অনেক বড় ধস হয়েছিল 1930 সালে। কিন্তু আচ্ছা, এখন আমি ক্রয় ক্ষমতার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। অর্থাৎ আমার বক্তব্যের সারমর্ম এটা দাঁড়ালো, যখন একটা ব্যক্তি জাকাত প্রদান করলো এ ব্যক্তি, তখন সমাজে উন্নতি হলো। বি ব্যক্তি যিনি জাকাত গ্রহণ করলেন 8 খাতের ভিতরে, তার ক্রয় ক্ষমতা সৃষ্টি হলো, প্লাস তার বিনিয়োগ হলো বা পুঁজি হলো, তার একটা কিছু করার পুঁজি হলো। তো এই ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে তার অবিকৃত পণ্যের পরিমাণটা কমে গেল এ ব্যক্তির, যার কারণে তার পণ্য রিপেয়ারিং খরচটা থাকলো না বা অবিকৃত পণ্যের পরিমাণ কম হলো। আর যিনি সুদ নিলেন তার ক্ষেত্রে উল্টাটা ঘটলো, অর্থাৎ বি ব্যক্তি পুঁজিও পেল না এবং সমাজে ক্রয় ক্ষমতাও সৃষ্টি হলো না, উল্টো ক্রয় ক্ষমতা কমলো। কমার কারণে তার অবিকৃত পণ্যের পরিমাণটা বাড়বে। অবিকৃত পণ্যের পেছনে দুটো খরচ, একটা হলো উৎপাদন করতে যে খরচ আছে সেইটা, প্লাস তার রিপেয়ারিং খরচ, পুনরায় বাজারজাতকরণের। এক্ষেত্রে দেখা যায় যে সুদের মাধ্যমে আমি একটা দিক থেকে দেখানোর চেষ্টা করলাম যে যদি ক্রয় ক্ষমতার দিকে চিন্তা করি তাহলে সুদ সম্পদ কমায় আর জাকাত সম্পদ বৃদ্ধি করে। যেহেতু এই ব্যক্তির অবিকৃত পণ্যের পরিমাণ কমছে, তার কারণে তার খরচটা কমছে, উল্টা দিকে বি ব্যক্তির খরচটা বৃদ্ধি পাচ্ছে। খরচ কমার কারণে তার আপাত দৃষ্টিতে সম্পদ কম মনে হলেও সে লাভবান হচ্ছে, কারণ তার খরচ কম। আয় হয়তো বেশি দেখা যাচ্ছে না, আয় হয়তো কমছে দেখা যাচ্ছে, কিন্তু তার খরচটাও কমছে। আর এক্ষেত্রে আয় বাড়ছে কিন্তু খরচটাও বাড়ছে, কিন্তু খরচটা বেশি হারে বাড়ছে। আর এখানে আয়টা কমছে কিন্তু খরচটাও কমছে, আয়ের চেয়ে খরচ কম হারে কমছে। এই কারণে আমরা বলি জাকাত দিলে সম্পদ বাড়ে। এছাড়াও আল্লাহর বরকত হিসেব সেটা তো আছেই। তো আপাত দৃষ্টিতে আমরা দেখলাম যে আপাত দৃষ্টিতে দেখা যায় যে আসলে জাকাতও সম্পদ বাড়ায় এবং সুদ সম্পদ কমায়। এটা আমরা চাক্ষুষ দেখতে না পেলেও অনেক বিশ্লেষণ করে আমরা দেখতে পারি যে জাকাত আসলে সম্পদ বাড়ায়। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। আমি চেষ্টা করব ভুলগুলো শুধরে নেওয়ার, প্লাস আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।